সবুজে ছাওয়া ঝাউবিতিকা আর নীল আকাশের চাঁদোয়া মাথায় নিয়ে বঙ্গোপসাগরের বুকে পশ্চিমবাংলার একমাত্র সাদা বালির সমুদ্র সৈকত বকখালি। সোনাঝরা মিঠে রোদে দূর থেকে সমুদ্র সৈকতকে দেখলে মনে হবে কেউ যেন রূপালী পাতে মুড়ে রেখেছে সৈকতকে। এর শান্ত স্নিগ্ধ সুমধুর পরিবেশ সমুদ্র বিলাসীদের মনকে ভরিয়ে তুলবে। আমরা কেন বকখালিতে যাব? এর প্রথম কারণ হলো কলকাতা থেকে ট্রেন বা বাসে করে 3 থেকে 4 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়, লাগে না কোনো ছুটি। এছাড়া পশ্চিমবঙ্গের সাদাবালির সৈকত বকখালি। এছাড়া ঘুরে নেওয়া যায় ম্যানগ্রোভের জঙ্গল, হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ। সমুদ্রবক্ষে লঞ্চে করে জম্মুদ্বীপ ভ্রমণ। কম খরচে বকখালি কিভাবে ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, সাইট সিন কীভাবে করবেন, সেই সব নিয়ে তৈরি হচ্ছে আজকের এই ভ্রমণ পর্বটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে ঘুরে আসি বকখালি। প্রথমেই আসি বকখালি যাবেন কিভাবে। কলকাতা থেকে বকখালি যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম ট্রেন এবং বাস। প্রথমে বলবো ট্রেনে করে কিভাবে বকখালি যাবেন। শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশনের নামখানা লোকাল ধরতে হবে। যদি সরাসরি নামখানা লোকাল না থাকে তাহলে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে চলে আসুন লক্ষ্মীকান্তপুর স্টেশন। লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ট্রেন পরিবর্তন করে নামখানা স্টেশন। ভাড়া পড়বে মাথাপিছু 25 টাকা। সময় লাগবে 3 ঘন্টা। নামখানা স্টেশনের বাইরে আছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো করে বকখালি যাওয়া যায়। ভাড়া মাথাপিছু 60 টাকা, আর রিজার্ভ করে গেলে 400 টাকা। তবে আমার মতে 5 মিনিট পায়ে হেঁটে চলে আসুন নামখানা বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসে করে পৌঁছে যান বকখালি। ভাড়া পড়বে মাথাপিছু 30 টাকা। এতে সময় এবং টাকা দুটোই বাঁচবে। এবার বলবো ধর্মতলা থেকে বাসে করে বকখালি যাবেন কিভাবে। প্রতিদিন প্রতি ঘন্টা অন্তর কলকাতা ধর্মতলা থেকে সরকারি এবং বেসরকারি বাস ছাড়ে। সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। সরকারি বাসের ভাড়া মাথাপিছু 105 টাকা থেকে 110 টাকা এবং বেসরকারি বাসের ভাড়া 130 থেকে 140 টাকা। এছাড়া যারা নিজেদের গাড়িতে আসবেন বেহালা, ঠাকুরপুকুর, আমতলা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা হয়ে সোজা বকখালি পৌঁছতে পারবেন। আমরা বকখালি যাব বাইকে। যেতে যেতে পথে পড়ল ডায়মন্ড হারবার। আর ডায়মন্ড হারবারের নদীর দৃশ্য উপভোগ করে এগিয়ে চললাম বকখালির উদ্দেশ্যে। হটুগঞ্জ, কুলপি, কাকদ্বীপ পেরিয়ে চলে এলাম নামখানা। আমরা এখন দাঁড়িয়ে আছি নামখানা ব্রিজের উপর। নামখানা ব্রিজ থেকে হাতানিয়া দোয়ানিয়া নদীর দৃশ্যপট অসাধারণ। যখন এই ব্রিজ তৈরি হয়নি তখন ভেসেল পেরিয়ে বকখালি যেতে হতো, আর এখন সরাসরি পৌঁছানো যায় বকখালি। নামখানা থেকে বকখালির দূরত্ব 28 কিলোমিটারের মতো। নামখানা থেকে এগিয়ে চলেছি বকখালির উদ্দেশ্যে। 7 মাইল বাজার, 10 মাইল বাজার পেরিয়ে চলে এলাম বকখালি। বকখালি তো চলে এলাম, এবার বলবো বকখালিতে থাকবেন কোথায়। এখানে থাকার জন্য কম খরচ এবং বেশি খরচের ছোট বড় অনেক হোটেল রয়েছে। এখানে হোটেল ভাড়া ন্যূনতম 500 টাকা থেকে শুরু। আমরা আজ থাকব হোটেল সংযোগে। ভাড়া পড়ল
একদিনের জন্য 800 টাকা। চলুন হোটেলটা দেখে নিই। রুমটা বেশ বড়, আছে একটা 6-7 খাট, সোফা, টিভি, স্লাইডিং উইন্ডো আর আছে ছোট্ট একটি ব্যালকনি। বাথরুমটা বেশ বড়, আছে গিজারের ব্যবস্থা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। হোটেলে চেক ইন করে চলে এলাম সমুদ্র দর্শনের উদ্দেশ্যে। বকখালি সমুদ্র কিন্তু দীঘা, পুরী বা আর 5টা সমুদ্র সৈকতের মতো নয়। এই সমুদ্র নির্জন এবং শান্ত। সমুদ্রের জল জোয়ার ভাটার উপর নির্ভর করে কাছে আসে এবং দূরে চলে যায়। বর্তমানে বকখালির সমুদ্রে চড়া পড়ে যাওয়ার কারণে ভাটার সময় সমুদ্র বেশ কিছুটা দূরে চলে যায়। সেই কারণে কিছুটা জল পেরিয়ে একটু হেঁটে মূল সমুদ্রে পৌঁছতে হয়। এখানকার সমুদ্রের ঢেউ বেশ শান্ত। সমুদ্র দর্শন সেরে চলে এলাম হোটেলে। এবার যাব দুপুরের লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চ কোথায় করবেন? সমুদ্র সৈকতের কাছে বা বকখালি বাস স্ট্যান্ডে প্রচুর খাবার হোটেল আছে। আমরা লাঞ্চ করলাম বনশ্রী হোটেল এবং রেস্টুরেন্টে। এখানে সবজি ভাতের থালি 70 টাকা, মাছ ভাত 100 টাকা এবং চিকেন ভাত 170 টাকা। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বকখালি সাইট সিনের উদ্দেশ্যে। বকখালির চারদিকে 4টি পয়েন্ট আছে ঘুরে দেখার জন্য। 1 হেনরি আইল্যান্ড, 2 বেনফিস, 3 কার্গিল সৈকত এবং 4 ফ্রেজারগঞ্জ। এই 4টি পয়েন্ট ঘোরার জন্য রিজার্ভ করতে হবে টোটো। ভাড়া পড়বে 300 টাকা। টোটো ড্রাইভারের নাম এবং ফোন নম্বর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এই টোটো আপনাদের সবকটি পয়েন্ট একসাথেই ঘুরে দেখাবে, কিন্তু যারা নিজেদের গাড়িতে আসবেন তারা আমরা যেভাবে ঘুরব সেইভাবেও ঘুরতে পারেন। প্রথমেই আমরা যাব হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ডে প্রবেশ মূল্য মাথাপিছু 15 টাকা। গরমকালে মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে বিকেল 5টা, আর শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এই হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড ম্যানগ্রোভে ঘেরা একটি সবুজ দ্বীপ। বঙ্গোপসাগর করে তুলেছে এই দ্বীপকে আরও সুন্দর। নির্জন এই দ্বীপ প্রাকৃতিক পরিবেশে ভরপুর। এন্ট্রি টিকিট কেটে এগিয়ে চলেছি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। যাওয়ার পথটি খুব সুন্দর, মাঝে মাঝে দুদিকে মাছের ভেরি। হেনরি আইল্যান্ডে পশ্চিমবঙ্গ ফিশারির উদ্যোগে মাছ চাষ করা হয়। এখানে এসেও আপনারা থাকতে পারবেন। এই সুন্দরী কমপ্লেক্সের অফিস থেকে ঘর বুক করা যাবে। এই ঘরগুলোতে আপনারা থাকতে পারবেন। ঘরগুলোর বিভিন্ন নাম দেওয়া আছে, হেতাল, গড়ান ইত্যাদি। জায়গাটা বেশ সাজানো গোছানো। এখানেই আছে বানি ওয়াচ টাওয়ার। এখানে এলে এই ওয়াচ টাওয়ারে উঠে অবশ্যই ম্যানগ্রোভের জঙ্গল দেখতে ভুলবেন না। উপর থেকে দেখে মনে হবে কেউ যেন পৃথিবীকে সবুজ দিয়ে মুড়ে দিয়েছে। দূরে দেখা যাচ্ছে সমুদ্র। প্রাকৃতিক দৃশ্য এক কথায় অসাধারণ।
এখানে গাড়ি পার্কিং করে একটু হেঁটে যেতে হবে বিচে। ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে দিয়ে কাঠের সেতু পেরিয়ে এগিয়ে চলেছি। গাছের টানেলের মধ্যে দিয়ে চলে এলাম হেনরি সমুদ্র সৈকতে। হেনরি আইল্যান্ড নিরিবিলি শান্ত একটি সমুদ্র সৈকত। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় দ্বীপের সৌন্দর্য দেখার মতো, দারুণ উপভোগ্য। জোয়ারের সময় সমুদ্রের জল একেবারে সামনে চলে আসে। সমুদ্রের জলে ঝিনুক কাঁকড়ার দেখা মিলবে। তবে অবশ্যই মনে রাখবেন, এখানে স্নান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ এখানে চোরাবালির প্রভাব রয়েছে। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন যাব কার্গিল বিচে। চলে এলাম কার্গিল বিচে। বকখালির এই বিচ সানসেট পয়েন্ট নামেও পরিচিত। বকখালির এই বিচ থেকে সূর্যাস্ত খুব ভালোভাবে উপভোগ করা যায়। আছে কিছু ছোট ছোট দোকান। বকখালি এলে বিকেলটা অবশ্যই এখানে কাটিয়ে যাবেন, খুব ভালো লাগবে। বিকেলের সূর্যাস্ত উপভোগ করে চলে এলাম হোটেলে। সন্ধ্যাটা কাটাবো বকখালি সি বিচে। বকখালির সন্ধ্যাটা বেশ জমজমাট। বকখালির বিচ মার্কেটে নানা রকমের জিনিস পাওয়া যায়। ঝিনুকের তৈরি নানা রকম পুতুল, পেনদানি, মুক্তোর মালা, মাদুর, টুপি, এছাড়া আরও কত কিছু। বকখালির সৈকতে যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হলো সন্ধ্যায় সৈকতের দোকানগুলি বাহারি আলোয় সেজে ওঠে। একটা লাইনে থাকে মাছ ভাজার দোকান, আরেক লাইনে ফুচকা, আর একটাতে পাপড়ি চাট, ভেলপুরি, তারপর আইসক্রিম। বেশ সুন্দর লাগলো দেখতে। প্রসঙ্গত বলে রাখি, যারা নিজস্ব গাড়ি নিয়ে সি বিচে যাবেন প্রতিবার 10 টাকা পার্কিং চার্জ দিতে হবে। বকখালির মাছ ভাজার দোকানগুলোতে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো বেশ টাটকা তাজা। বকখালি এলে এই সমুদ্র পাড়ের মাছ ভাজা অবশ্যই খেয়ে যাবেন, আশা করি ভালো লাগবে। এছাড়াও সমুদ্র সৈকতে বসে থাকার জন্য চেয়ার ভাড়া পাওয়া যায়। ভাড়া ঘন্টা প্রতি 10 টাকা। রাতে ডিনার কি করবেন? বকখালি বাসস্ট্যান্ডের কাছে রাতের ডিনারের জন্য অনেক হোটেল পেয়ে যাবেন। রুটি তড়কা, চিকেন, ভাত, মাছ পেয়ে যাবেন। এছাড়াও পার্সেল করে হোটেলে নিয়ে আসতে পারেন। রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম বকখালির আশপাশটা ঘুরে দেখার জন্য। প্রথমেই যাব বনদেবীর মন্দিরের উদ্দেশ্যে। গাড়ি পার্কিং করে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে,
পার্কিং চার্জ 10 টাকা। বকখালি সৈকতের বাম দিক বরাবর হেঁটে 8 থেকে 10 মিনিটের হাঁটা পথ। বাম দিকে বিশাল ঝাউবন। জায়গাটা অসম্ভব শান্ত। একা একা এলে একটু গা ছমছম করবে। এখানে এসে হতাশ হলাম। এসে দেখলাম পুরনো মন্দিরটা আর নেই। কাজ চলছে নতুন মন্দিরের। বনদেবীর মন্দির থেকে চলে এলাম সমুদ্র সৈকতে। বকখালি এলে সকালে অবশ্যই ব্রেকফাস্টে পেটাই পরোটা খেতে ভুলবেন না। দাম 100 গ্রাম 20 টাকা। এই পেটাই পরোটা এখানকার একটা ট্র্যাডিশনাল ফুড, যেটা অন্য জায়গায় ঘুরতে গেলে পাবেন না। সকালের ব্রেকফাস্ট সেরে এগিয়ে চললাম ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে। ফ্রেজারগঞ্জ বকখালি থেকে মাত্র 2 কিলোমিটারের পথ। স্বাধীনতার আগে বাংলার ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার প্রেমে পড়েন এই সমুদ্র সৈকতে। তখন এই জায়গাটির নাম ছিল নারায়ণীতলা। তা নামান্তর ঘটে হয় ফ্রেজারগঞ্জ। অ্যান্ড্রু ফ্রেজার যে বাংলোটি নির্মাণ করেছিলেন তার বর্তমান অবস্থা খুবই জরাজীর্ণ। সময়ের সাথে সাথে চলে যাচ্ছে সমুদ্রের গহ্বরে। ফ্রেজারগঞ্জ সৈকতের অন্যতম আকর্ষণ হলো এই উইন্ডমিল। প্রাকৃতিক সৌন্দর্য বেশ মনোমুগ্ধকর। চলে এলাম ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে। এখানকার এন্ট্রি ফি মাথাপিছু 5 টাকা। এই ফিশিং হারবারে সমুদ্র থেকে মাছ ধরে আনা হয় এবং সেই মাছ রাজ্যের বিভিন্ন জায়গায় চলে যায়। এছাড়াও এখানকার মুখ্য আকর্ষণ হলো এখান থেকেই ঘুরে আসতে পারবেন জম্মুদ্বীপে। মাথাপিছু ভাড়া পড়ে 150 টাকা। সময় লাগবে যেতে আসতে 1 ঘন্টা 40 মিনিটের মতো। জম্মুদ্বীপে নামা নিষেধ, সেই কারণে একেবারে জম্মুদ্বীপের কাছে থেকে ঘুরিয়ে আনবে লঞ্চ। এই বেনফিশ হারবারে সবথেকে যেটা ভালো লাগলো সেটা হলো সার দিয়ে দাঁড়িয়ে থাকা একের পর এক মাছ ধরার ট্রলার। ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার থেকে এগিয়ে চললাম আরেকটি সাইড সিন গঙ্গামাতা মন্দিরের উদ্দেশ্যে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আশেপাশে যে জনবসতি গড়ে উঠেছে আগে তা ছিল না। আগে জম্মুদ্বীপে মানুষ বসবাস করত, কিন্তু সরকারি নির্দেশে জম্মুদ্বীপে বসবাস নিষিদ্ধ হয়ে যায়। সেখানকার অধিবাসীদের স্থানান্তর করে এখানে এনে রাখা হয়। এদের মূল জীবিকা সমুদ্রে মাছ ধরা আর শুটকি মাছের ব্যবসা।
চলে এলাম গঙ্গা মাতা মন্দিরে। গঙ্গা মাতা মন্দির দেখে একটু ঘুরে বেড়াবো এই ফ্রেজারগঞ্জ গ্রামে। কোথাও সার দিয়ে দাঁড়িয়ে আছে ট্রলার সমুদ্রে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে, আবার কোথাও চলছে জাল বোনার কাজ। একটা কথা বলতেই হবে যে বকখালি এলে প্রাকৃতিক পরিবেশ, গ্রাম্য জীবন এমনভাবে উপভোগ করা যায় যেটা অন্য কোথাও গেলে পাওয়া যায় না। এখানকার মানুষের জীবনযাপন, সমুদ্রে মাছ ধরা দেখতে খুবই ভালো লাগবে। এবার বাড়ি ফেরার পালা। হোটেলে চেক আউট টাইম 10টা। বকখালি সংক্রান্ত কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। গাড়ি, টোটো, অটো ভাড়া করার সময় দরদাম করে নেবেন। বকখালি সমুদ্র সৈকতে চড়া পড়েছে। এই চড়া সংলগ্ন একটি সরু খাল আছে। জোয়ারের সময় খালটি ভরে যায়, সেই কারণে খাল পেরিয়ে যখন ওপারে যাবেন তখন সাবধানে যাবেন। যত্রতত্র চায়ের কাপ, প্লেট, নোংরা আবর্জনা ফেলবেন না। উইকেন্ড ট্রিপ হিসেবে বকখালি একটি সুন্দর ভ্রমণস্থল। শান্ত নিরিবিলি পরিবেশে মনকে শান্ত করে দেবে বকখালি। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের প্রেরণা আমাদের পথ চলতে সাহায্য করে। দেখা হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভ্রমণে। নমস্কার।